শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত নিউ ভিউতে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনাব AKM ইসলাম। উনি অ্যাডভোকেট। উনি উম, অনেক বছর ধরেই এই পেশায় জড়িত। উনি এখন আমেরিকায় আছেন, ভার্জিনিয়াতে, ডিসির পাশে। উনি এখানেও ওই ওনার ল প্র্যাকটিস করছেন। ওনার একটা ফার্ম আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেন উনি এখানে। তার কারণ হচ্ছে যে উনি 2010 থেকে 2014 বাংলাদেশের যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন হলো, সেটার উনি প্রসিকিউটর ছিলেন। তো আমরা ওনাকে স্বাগত জানিয়েছি আমাদের অনুষ্ঠানে। যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে যখন থেকে শুরু হলো, তখন থেকেই অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের কথাবার্তা, নেগেটিভ পজিটিভ হোয়াট এভার ইট ইজ, হয়েছে। এবং একটা বিরাট রায় এসেছে, ওই যে যুদ্ধাপরাধীর রায়। তাতে অনেকেরই সাজা হয়েছে বিভিন্ন ধরনের, এবং এটা অনেক কন্ট্রোভার্সিও তৈরি করেছে। অ্যাট দ্য সেম টাইম আবার নতুন করেও আবার আমরা দেখলাম যে যে জুলাই অভ্যুত্থান হলো, গণ আন্দোলন, তখন বা জেনারেশন জি আন্দোলন, ইয়াং জেনারেশনদের যে আন্দোলন হলো ছাত্রদের, সেখানেও আমরা দেখেছি যে তারপরে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, ওনাদের তৈরি করা ক্রাইম ট্রাইব্যুনালের কে নিয়েই আমাদের এই গভর্নমেন্ট চললো। এবং সেখানেও যারা জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদেরও সাজা হয়েছে। তো এগুলো নিয়েও কন্ট্রোভার্সি কিছু হয়েছে। কিছু অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিছু প্রোটেস্ট করেছে। বিশেষ করে কি বলে, ক্যাপিটাল পানিশমেন্ট বা যেটাকে বলা হয় যে মৃত্যুদণ্ড, সেগুলো নিয়ে তো আমরা জানি যে ইন্টারন্যাশনালি অনেক কথাবার্তা হয়, বা এরা অনেকেই এইটার পক্ষে না। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দেশেই আবার এই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এমনকি শুধু আমেরিকাতেও এগুলো প্রভিশন আছে মৃত্যুদণ্ডের। আবার অনেক ইউরোপিয়ান অনেক দেশে নাই। তো সেখানে বাংলাদেশে অবশ্যই মৃত্যুদণ্ডের প্রভিশন আছে। এরকম কোনো কিছু নাই যে বাংলাদেশে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বা হবে না, এরকম বাংলাদেশ কোনো কিছু করেছে কিনা আমার জানা নাই, কোনো চুক্তি বা কিছু করেছে কিনা, সম্ভবত করেনি। তো এগুলো নিয়েই বিশেষ করে এই যে গুঞ্জন এবং যেটাকে বলে আমাদের ইয়েতে যে ফেক নিউজ অর নিউজ অর হোয়াট এভার যেটাই বলি আমরা, যে সেটাকে একটু ক্লিয়ার করার জন্য আমরা জনাব ইসলামের শরণাপন্ন হয়েছি। তো উনি যেহেতু ছিলেন 2010 থেকে 14, তো কিভাবে আমরা প্রথমে জানতে চাইবো যে কি, মানে এটা কেন করা হলো। আমরা জানি কেন করা হলো, তারপরে ওনার মুখ থেকে জানতে চাইবো কেন, কিভাবে, এবং তারপরের ঘটনাগুলো আমরা ক্রমান্বয়ে জানার চেষ্টা করব। জনাব ইসলাম, আপনাকে স্বাগত নিউ ভিউয়ের দর্শকদের সামনে। আমার স্বাগত। প্রশ্নটা তো আপনি শুনেছেন, প্রথম প্রশ্নটা। তো আপনি যদি একটু জানান আমাদেরকে যে কিভাবে আহ, শুরু হলো। এ- এর পূর্বে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আইন পেশায় প্র্যাকটিস করা যদি বলা হয়, তাহলে বোঝা সরাসরি বোঝা যায় যে একজন অ্যাটর্নি অথবা একজন পাশ করা প্র্যাকটিসিং লয়ার। আমি লয়ার হিসেবে এখানে কাজ করি না, তবে এখানকার যে সিস্টেম, লিগ্যাল সিস্টেমে অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে, অনেক রকমের প্রয়োজন থাকে। সেই সার্ভিসগুলো আমার একটা ছোট্ট কোম্পানির মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। আচ্ছা। তবে আপনারা যদি দোয়া করেন, তাহলে হয়তো সহাশয় এখানেও অ্যাটর্নি হতে পারবো, সেই পথে রয়েছি। আচ্ছা। দোয়া করবেন। বাংলাদেশে যেই আহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি আম, একটি 73 সনের একটি ভরা পার্লামেন্টে পাশকৃত একটা আইন, যেটার নাম হচ্ছে, যেটার টাইটেল হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এখন কথা হচ্ছে যে এক্সকিউজ মি, আবার এই একটু বলেন আইন, তো কোন সালে বললেন? এটা 1973। ও, 1973 তে হয়েছে, আচ্ছা। হ্যাঁ, এটা 1973-তে পাশ করা হয়েছে। এবং এই আইনটা যখন ড্রাফট করা হয়, পাশ করার প্রাক্কালে, তখন বাংলাদেশের 2-3 জন খুব বরেণ্য আম, আইনজীবী ছিলেন, ডক্টর কামাল সাহেব, তারপরে ব্যারিস্টার আমিরুল ইসলাম। এর এর পাশাপাশি আরো অনেকেই আম, প্রবীণ লয়াররা কাজ করেছেন। তার মধ্যে ইন্ডিয়া থেকে একজন, একটি
যুদ্ধের সময়, আমাদের ৭১-এর যুদ্ধের সময় একটা বই লিখেছিলেন, দি জেনেসিস অফ বাংলাদেশ। সেখানে মূলত যে জিনিসগুলো তিনি লিখেছেন, ব্যারিস্টার এস কে সাহেব, সেটি হচ্ছে বাংলাদেশে যেই ইন্টারন্যাশনাল যুদ্ধকালীন সময় আন্তর্জাতিক আইন যেগুলো ভঙ্গ হয়েছে পাক সেনাদের দ্বারা এবং তাদের যে দোসররা ছিল, সেই সমস্ত কিছু তুলে নিয়ে যখন এটা যুদ্ধের পরে ৭২-এর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে কথা বলা হয়, তিনি যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে একটা আইন পাশ করতে হয়। তখনই এই আইনটি পাশ করা হয়েছে। বলতে হবে যে এই আইনের কিন্তু ড্রাফটিং শুধু দেশীয় আইনজীবী না, এটা নিরেমবার্গ ট্রায়ালের যে একজন প্রসিকিউটর অটো ট্রাফ, উনিও ছিলেন এটার মধ্যে ১০ জনের মধ্যে। তার মানে হচ্ছে আরো ৭ জন ইন্টারন্যাশনাল জুরিস্ট ছিলেন, যারা বিভিন্ন দেশের আন্তর্জাতিক আইনের সাথে পোর খাওয়া যারা আইনজীবী, তারা মিলে। এবং এই ৭৩ সনে যে আইনটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি হয়, সেটি একটি ফিউচারিস্টিক আইন হয় এবং সেই আইন কিন্তু তৎকালীন সময়ে আন্তর্জাতিকভাবে একটি খুব ভালো আইন ছিল। তারপরেও সেখানে এই ধরনের গুরুতর অন্যায়ের জন্য যে হয়তো বেইলের প্রভিশনটা থাকে না, এবং যেহেতু এটা বেইলযোগ্য নয়, হ্যাঁ, জামিনযোগ্য নয় বাংলাতে যেটা বলা হয়, ঠিক এই ধরনের কিছু রয়েছে। আবার আপনার সমান্তরালভাবে উভয় পক্ষের আপিলের কোনো ব্যবস্থা আচ্ছা, ছিল না। আমি একটু পরে আপনি ওখানে, সরি আমি মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবো, আপনাকে একটু না, না, থামাবো। ঠিক আছে, অসুবিধা নেই। কিছু কিছু প্রশ্ন চলে আসে অজ্ঞাতবশত। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক, এটার সাথে কি ইউনাইটেড নেশনস এর কোনো যোগসূত্র আছে, বা এটা একটু আহ, যদি আপনি আপনি ক্লিয়ার করেন। রাইট, এটা অবশ্যই যোগসূত্র আছে। সেটা হচ্ছে যে যেহেতু আন্তর্জাতিক, এটা এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনোলজি এবং জেনেভা কনভেনশন এবং আপনার যতগুলো কোভেনেন্টস রয়েছে, আইসিসিপিআর, এটা সেটা সবকিছু মিলে এটা কিন্তু সমন্বিত। যার জন্য সেখানে এই আইনের মধ্যে দেশীয় এভিডেন্স একটা, এটা চলে না। তারপরে এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো নাকি আপনি দেশীয় আইনের আদলে যে ক্রিমিনোলজি, একটা মার্ডার কেসের যে মামলাটা হয়, ঠিক সেইভাবে হয় না। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে এটা ডকুমেন্ট, যেহেতু সেই সময় মনে করেন যে পরিস্থিতি, যে যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু কোনো সাক্ষী আপনি পাবেন না, কিন্তু নর্মাল পরিস্থিতিতে দেখবেন যে একটা ঘটনা ঘটছে, সেখানে ১০টা মানুষ সামনে রয়েছে, অনেকে দেখছে। আজকাল তো অনেকে ভিডিও তুলছে, অনেক ক্রাইমের হুম ভিডিও হুম তোলা হচ্ছে। কিন্তু যুদ্ধকালীন সময় কি সেরকম ছিল? কেউ তো আর কেউ ছবি উঠাবার জন্য, ছবিতে, হ্যাঁ। জানের ভয় তো আর সেখানে সাক্ষী হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে না। তো Exactly. যুদ্ধকালীন সময়ের পরিস্থিতিটাকে নির্ণয় করার জন্য, সেই হিসেবে বিচার কার্য করার জন্য, এইটার এভিডেন্স থেকে আরম্ভ করে কতগুলো ইনফারেন্সের কতটা ডিগ্রি চলবে কি চলবে না, এইটার পুরো একটা আলাদা যজ্ঞ রয়েছে, যেটা আন্তর্জাতিক আইনের মধ্যে জেনেভা কনভেনশন এবং এই যে আপনার যতগুলো ইন্টারন্যাশনাল এখন ট্রাইব্যুনাল গুলো চলছে, যেমন রোম স্ট্যাচুট। আমাদের এই জেনেভার রোম স্ট্যাচুট কিন্তু ২০২০ হয়েছে, ২তে এটা ফুল প্লেজেড শুরু হলো। কিন্তু আমাদের এই আইনটা কিন্তু ঠিক সেই রকমই, একই আইন, সেটা এক্সকিউজ মি, ৭৩ দুই সালে তৈরি হাজার করা। কি বললেন, 2020-এ হয়েছে? ২০০০ রোম স্ট্যাচুট এখন যেটা আছে, হ্যাঁ আইসিসির রোম হ্যাঁ, স্ট্যাচুট, সেটা ২০০০ দুই সনে হাজার কিন্তু সন, এটার রাইট। মানে, হ্যাঁ, এটা শুরু হয়েছে কিন্তু কার্যকারিতা ২০০২ থেকে শুরু দুই হয়েছে। থেকে শুরু হয়েছে, ওকে। এটা তো এখন কথা হচ্ছে যে কিন্তু এটা হলো ইমপ্রুভড ভার্সন। মানে রোম স্ট্যাচুটে যেরকম ডিটেইল করেছে, সেইটা আমাদের অন্যান্য আইনের মধ্যে অনেক ২০০-২৫০ বছর ধরে কিন্তু সেই ব্রিটিশ আইনে কিন্তু সেই ডিটেইল গুলো সংজ্ঞায়িত করা আছে। সো মার্ডার ইজ অলওয়েজ মার্ডার, জেনোসাইড ইজ অলওয়েজ জেনোসাইড। এইটার কিন্তু কিন্তু ওদের রোম স্ট্যাচুটের আদলে কিছু ম্যানুয়াল তৈরি করা হয়েছে প্রত্যেকটা এভিডেন্স, প্রত্যেকটা ক্রাইমের জন্য, যে বুলেট পয়েন্ট করে তারা রুব্রিকের মতো মানে রোম কতগুলো। স্ট্যাটিউট বলছেন কেন? এটা ব্যাপারটা কি? এটা কি কোন রোমে যে কোনো চুক্তি হয়েছে না, না, এরকম এরকম এইটা কিছু? ওদের ওখান থেকে, হ্যাঁ, ওটা ওই রোম স্ট্যাচুট তারা নামকরণ করেছে। এটা যেহেতু হুম। তাদের ইউরোপের রোম থেকে আপনার ইয়ে করা হয়েছে, তারপরে তাদের কিছু প্রিন্সিপাল, অনেক বড় বড় প্রিন্সিপাল গুলো নিয়ে নিয়ে তারা সেই নামকরণটা করেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এখন কিন্তু ওই আইনের সাথে আমাদের এই আইনের অনেক সামঞ্জস্যতা। সো সেইখানে আম, আমাদের বাংলাদেশের আইনটা কিন্তু অনেক আগে আগে ৭৩ সনেই হয়েছে। সো এবং এই ৭৩ সনে যেটা হয়েছে এটি আন্তর্জাতিক সকল কভেনেন্ট, আন্তর্জাতিক ইউএন কভেনেন্টের যে সমস্ত হুম। আইসিসিপিআর এবং অন্যান্য কভেনেন্টস গুলো তো রয়েছে এটা সেটার আদলেই এটা এটি করা হয়েছে। 73-তে এই আইনটা করা হয়েছে, এটা উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী যারা ছিল তাদের বিচার করা, এবং যুদ্ধাপরাধী বিশেষ করে এটা যেটা প্রথমে বলতে হবে সেটা হচ্ছে যে আমরা যুদ্ধাপরাধী তখন মনে করা হয়েছিল যে বাংলাদেশে যারা অকুপায়েড পাকিস্তান অকুপায়েড মিলিটারি ছিল, তারা যে যুদ্ধ আইন ভঙ্গ করে যে সমস্ত মানে সাধারণ মানুষের উপরে চড়াও হয়েছিল, নির্বিচারে হত্যা করেছিল, রেপ করেছিল, এবং মানে মিলিটারি ইনস্টলেশনের বাইরে সিভিলিয়ান ইনস্টলেশনকে যখন আপনি ভায়োলেট করা হয় তখনই কিন্তু যুদ্ধাপরাধ সংগঠিত হয়। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের দেশে রাজাকার অর্ডিন্যান্স তৈরি করা হয়েছে, আলবদর অর্ডিন্যান্স তৈরি করা হয়েছে, যেতে দেশীয় আলবদর এবং রাজাকারদের বিচার করার জন্য যারা ৭১-এর যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে সাহায্য করেছিল, বাঙালির কে সেই আপনি একেবারে গ্রাম পর্যায়ে নিয়ে সাধারণ মানুষকে হত্যা করার যেই অভিযোগগুলো রয়েছে, এই বিচারটা, এই আইনটা বিশেষ করে ওই আম পাকিস্তান আর্মিদের জন্য। এখনো কিন্তু পাকিস্তান আর্মিদের জন্য যেই যারা অন্যায় করেছে তাদের এই বিচারটা উন্মুক্ত রয়েছে, পেন্ডিং আচ্ছা। রয়েছে। এটা কিন্তু ক্লোজ ডাউন হয়নি। আর আপনারা জানেন যে ক্রিমিনাল অ্যাক্ট কোনোদিন তামাদি হয় না। সো এটা যেহেতু আমরা আমাদের একটু করা হয়েছে, সেখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আপনি ২০০০ ইয়েতে এসে তারপরে এখানে যারা ওদের কোহর্ট ছিল তাদেরকে ইনক্লুড করা হয়েছে এখানে। আচ্ছা, তবে এখানে অনেকগুলো তবে প্রশ্ন এখানে তৈরি হচ্ছে। জি। রাজাকার অর্ডিন্যান্সের আন্ডারে আপনি যখন ১৫ই আগস্ট ৭৫-এর ১৫ই আগস্ট ঘটলো, তখন কিন্তু প্রায় ৪,০০০ এরকম একটা সংখ্যা যাদের বিচার যারা জেলে ছিল কিন্তু তাদের বিচার হয়নি। এবং পরবর্তীতে যাদের বিচার হয়েছে আমাদের এই যে মনে করেন ২০১০ থেকে যখন শুরু হলো বিচার হয়েছে, তাদের কিন্তু তখন আর বিচার হয় নাই। এইখানে অনেকে বলেছে ডাবল জিপার্ডি এটা সেটা, এগুলো প্রিন্সিপাল ইনফ্লিক্টেড, মানে এই ব্যক্তিদের ব্যাপারে সেটা হয়নি। এবং তারা অনেকে তখনও লুকিয়ে ছিল এবং তারা অনেকে কারারুদ্ধ ছিল কিন্তু তাদের বিচার তখনও হয়নি। আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে আমরা জেনেছিলাম বিভিন্ন সূত্রে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ইন্ডিয়ায় গেছিলেন, ওখানে পাকিস্তানিরাও এসেছিল, তারপর ওখানে একটা নেগোসিয়েশন হয়েছে এই যুদ্ধাপরাধী সেটা হচ্ছে আর্মিদের নিয়ে। সেটা হচ্ছে হ্যাঁ, ট্রাপাটাইট এগ্রিমেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনি জানেন ৭১-এর পূর্বের ঘটনা নিয়ে যেটা এগ্রিমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে তাসখান্তে হয়েছিল, সেটা সিমলা চুক্তি। এবং ৭১-এর পরে যেই আমাদের যুদ্ধকে ইনক্লুড করে এইটার আফটারম্যাথ নিয়ে যেই আম আ চুক্তিটা হয়েছিল ত্রিপার্টাইট, সেটা হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে যেইখানে সেটা সিমলা চুক্তি ২। সো সিমলা চুক্তি ২ এর কারণে সেখানে যখন এখানে আ মধ্যস্থতা করেছেন আ আ ভারত, ভারতের মধ্যস্থতার কারণেই কিন্তু বাংলাদেশে তাদেরকে ওই কি জানি ১৯৫ জন আর্মি অফিসার ছিল। পাকিস্তানি আর্মি ছিল। তারা ছিল কি জানি প্রিজনার অফ ওয়ার লাইক পো। তাদেরকে আর বিচার করা হয়নি বাংলাদেশের মাটিতে, কিন্তু কমিটমেন্ট ছিল, জুলফিকার আলী ভুট্টো সাহেব বলেছিল যে তাদের আমাদের পাকিস্তানে বিচার হবে বলে ইন্ডিয়া থেকে তারা নিয়ে চলে গেছে, কিন্তু তারা সেই কমিটমেন্টটা রাখেনি। হুম, হুম। এবং রাষ্ট্রীয়ভাবে যে একটা রেজলিউশন নিয়ে আসবে যে এই একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের যে একটা রেজলিউশন থাকবে সেটা পাকিস্তান গভর্নমেন্ট আজ পর্যন্ত হুম। করেনি। এবং যেহেতু তারা ওই সিমলা চুক্তিটা আসলে তারা যেই এগ্রিমেন্টটা ছিল সেই এগ্রিমেন্টটা তারা ফেল করেছে ৪০ বছর পর্যন্ত। হ্যাঁ? এরপরেও তারা করেনি। সেহেতু কিন্তু বাংলাদেশের পক্ষে এখন আম এ জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ২০০৯ সনে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার গঠন করে, তখন কিন্তু তাদের রাজনৈতিক যে ইশতেহার ছিল, ইশতেহারের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের একটা ইশতেহার নিয়েই কিন্তু তারা ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং সেটা
নিরঙ্কুশভাবে কি জানি বিজয় লাভ করেছে বিধায় আওয়ামী লীগ সরকার তখন আপনার এই বিচার সংগঠিত করার সেই উদ্যোগটা নিতে পেরেছে। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার 96-তে এসেছিল, কিন্তু তখন এইটা ম্যান্ডেট হিসাবে আসেনি। এই ধরনের বিচার কার্য করার জন্য কতগুলো জনমতের প্রয়োজন হয়। সেই জনমত নিরঙ্কুশ না হওয়া পর্যন্ত সেখানে এই ধরনের বিচার কার্য পরিচালনা করা যায় না। বিধায় 2009 সনে আওয়ামী লীগ সরকার তখন করতে পেরেছিল। তো যখন করতে যায় তখন কিন্তু দেখা হয়েছিল যে আম আ যাদের যাদের যারা যারা আপনার যুদ্ধাপরাধ করেছে কিন্তু তারা বিভিন্নভাবে লুকায়িত ছিল, দেশের বাহিরে ছিল, অথবা যদিও 15ই আগস্টের পরে তারা বিনা বিচারে আম আ ছাড়া পেয়ে গেছে, জেল থেকে বের হয়ে গেছে। তো আ ঠিক যা ঠিক একই ঘটনা ঘটেছিল 15ই আগস্টের পরে জেলখানাগুলো যেভাবে জেল ভেঙে বের হয়ে গেছে, ঠিক 24 আগস্টের সময় নরসিংদী জেল থেকে যত টেররিস্ট ছিল সব ইসলামিস্ট টেররিস্ট সো কল বলা আচ্ছা, হয়। এখন আমরা আমরা ওখানে আসবো। তার আগে হ্যাঁ, আমার একটা প্রশ্ন চলে হচ্ছে গেছে। যে আমরা আমরা শুনি যে বিভিন্ন ভাবে বলা হয় যে বিচার তো বঙ্গবন্ধু মাফ করে দিয়েছেন আমি তাহলে এদেরকে। একটু, হ্যাঁ, হ্যাঁ, মাপের জায়গাটা আসি। ওনাদের সেই কাগজটা আছে আমার কাছে। আচ্ছা। সেই মাপের ব্যাপারে কিন্তু উনি কিন্তু বলেছিলেন যারা সরাসরিভাবে অগ্নিসংযোগ, রেপ, তারপরে এই সমস্ত আম কা কাজে নিয়োজিত ছিল এবং সম্পৃক্ত ছিল তাদের কিন্তু ক্ষমা করেননি। ক্ষমা ওই ধরনের লোকজনের জন্য ছিল যারা নামে মাত্র শান্তি কমিটিতে ছিল কিন্তু কোনোদিন কোনো হুম এক্টিভিটিস হুম করেননি। হুম হুম বা রাজাকারের এলাকার রাজাকারের নেতা তার নাম লিখে দিয়েছে কিন্তু উনি কখনো রাজাকার হিসেবে কোনো কর্মযজ্ঞ করেননি। তো এই ধরনের মানুষ তাদের জন্য সাধারণ ক্ষমা ছিল। এটা কোনো ব্ল্যাঙ্কেট সাধারণ ক্ষমা সবার জন্য ছিল না। হুম হুম। তবে বঙ্গবন্ধুকে মানে ইন্ডিয়া যখন বাংলাদেশ স্বাধীন হলো, ইন্ডিয়া যখন বাংলাদেশে ঢুকলো ইন্ডিয়ান আর্মিরা, তারা তো তখন সারেন্ডার করলো পাকিস্তান আর্মি, আমরা জানি বিখ্যাত সেই নিয়াজি যে আরোরা। তো ওনারা কি তখন সমস্ত 195 সোলজারকে এসকর্ট করে ভারতে নিয়ে গেছিলেন? জি, ঘটনাটা কি এরকম? এই যে আচ্ছা, মানে ঘটনাটা তখনই এরকম। তখনই যুদ্ধের পরপরই নিয়ে গেছিলেন, হ্যাঁ, মানে ওটা আমাদের হচ্ছে আর কিছু। তখনই হয়েছিল। তখনই হয়েছিল। হ্যাঁ, তো তখনই হয়েছিল। তো ওইখানে তো বাংলাদেশের পক্ষে এবং ভারতের পক্ষে এটা একটা ডিপ্লোম্যাটিক ফ্যাক্টর অফকোর্স, কিন্তু তখন ভারত তো পাকিস্তানের পক্ষে কাজ করলো মানে আ আফটার দ্য এ ওয়ার। ইভেনচুয়ালি বিষয়টা আমি কে কার পক্ষে করলো আমার মনে হয় বিচার্য বিষয়টা এরকম হওয়া উচিত। সেটা হচ্ছে যে তখন আঞ্চলিক শান্তি রক্ষার জন্য বঙ্গবন্ধুকে কিন্তু আ অনেকটা চাপ সৃষ্টি করা হয়েছে এবং হুম অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো কিন্তু বাংলাদেশী যে পাকিস্তানে আটকা পড়েছিল ৪.৫ হুম। লক্ষ বাঙালি, রাইট। আম তার মধ্যে আমাদের খুব ক্লোজ আত্মীয়স্বজনও ছিল। হুম। আম তো ও ওর ও এই ৩২ নম্বরে কিন্তু প্রতিনিয়ত সকালবেলা এই কি জানি বঙ্গবন্ধুর কাছে এই রাহাজানি আহারাদি আহাজারি। বলে, হুম। হ্যাঁ, মানুষ যারা ভুক্তভোগী তারা সেই পরিবারের কেউ মা, কেউ বাবা এরা মানে এটা এসে, একটা পিস পিস হ্যাঁ, রিকনসিলিয়েশন, ইটস এ তো ভেরি ম্যাচিউর পিস ডিপ্লোম্যাটিক পলিসি। এটা হ্যাঁ। পিস অ্যাকর্ড করার জন্যই কিন্তু তখন হুম। ওটাও জুলফিকার ভুট্টো সাহেবই কিন্তু ওইটাকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে যে আমি আচ্ছা। তোমার ৪.৫ লক্ষ বাঙালি ফেরত দেব না। সো ও। ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং সর্বময় একটা শান্তিপূর্ণ স্বাধীন দেশ পরিচালনা করার জন্য বঙ্গবন্ধুর এই বিষয়টায় উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আরকি। তো এই যে আপনি বললেন যে আহ, সবাইকে মাফ করেনি, যারা মোটামুটি ওইভাবে জড়িত ছিল না বা ভিকটিম বা বাধ্য হয়েছে, এদের ছাড়া যারা একদম জড়িত ছিল, ওইগুলো কি ডিটেক্ট হয়েছিল ওই সময়? হ্যাঁ, হ্যাঁ, আইডেন্টিফাইড ডিটেক্ট হয়েছিল? হয়েছিল। যেমন ধরেন আমি বলি, যেমন আমরা ওল্ড ডকুমেন্ট নিয়ে কাজ করেছি। যেরকম ইনভেস্টিগেশন এ যখন যেতাম তার আগে আমরা পার্টিকুলার পারসন তারপরে গ্রুপ অফ পারসন এর জন্য যে সমস্ত আমাদের ওল্ড ডকুমেন্টেশন গুলো ছিল, ওল্ড ডকুমেন্টেশন বলতে আপনার নিউজ পেপার, আপনার ৭১ সনের পাবলিশ করা নিউজ পেপার, তারপরে ৭১ সনের পুলিশ এক্সট্রাক্ট, তারপরে ৭১ সনের যে সমস্ত রিপোর্ট গুলো আমরা ৭২ সনে পেয়েছি। আ এই ঠিক এইরকম সময়ের ভিতরে যা ছিল সেটাকে সেটাকেই আমরা বেস নিয়েছি। এটা এমন না যে ২০০৯ এসে আমরা
মামলা পরিচালনা করছি 2008-এর কোনো পাবলিকেশন নিয়ে আমরা এভিডেন্স হিসেবে নিয়ে আসছি সেটা না। ইট ইজ টোটালি অ্যান ওল্ড ডকুমেন্ট। এটা নিয়ে আমাদের অনেক বসা হয়েছে যারা স্টেক হোল্ডার ছিল, যেমন বার্কলি ইউনিভার্সিটি থেকে রিসার্চার গিয়েছে, ইউএন থেকে রিসার্চার এসেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরাম থেকে কি জানি আপনার বিভিন্ন লয়ার্সরা জুরিস্টরা এসেছে, তারা দেখেছে। সো ওইটা নিয়ে অনেক কসরত গেছে। মানে হুম। মনে করেন এই আইনটা রেট্রোস্পেক্টিভ হিসেবে কাজ লাগবে কি লাগবে না এইগুলো নিয়ে অনেক ঝাড়াপেঁচা, অনেক ডিবেট চলে গেছে, তারপরে একসাথ হয়ে এই একটা কবে ফাইনালাইজ হলো? করে কিন্তু একটা 73 জায়গায় তে চলে হলো আসছে। একটা। সো ওই প্রশ্নগুলো, হ্যাঁ, ওই প্রশ্নগুলোর জবাব কিন্তু আমরা সেই সময় ২ বার আমি আ হেগে গিয়েছি। আমাকে একবার সাইড ইভেন্টে গিয়েছি, টবি ক্যাডমেন্টের সাথে ছিল। হুম টবি ক্যাডমেন্ট আপনারা জানেন, উনি জামাতের লয়ার ছিল, ব্রিটিশ হুম হুম। অরিজিন। এবং তার সাথে আমার জেনেভাতে একটা ডিবেট সেশন ছিল। সেখানে সবকিছু বাংলাদেশের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যেই বিষয়গুলো ওইখানে বিস্তারিত দেওয়া, এবং সেইখানে কিন্তু ওনার সাথে যেই সাইড ইভেন্টটা ছিল, সেই সাইড ইভেন্টটাতে আপনার বিদেশি এবং ইউগোস্লাভিয়া আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, তারপরে সিরালিয়ান থেকে, তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গুলো রয়েছে বিভিন্ন দেশে, খুব একটা বেশি নাই। কিন্তু তারপরেও তথাপি সেখানে অনেক জুরিস্ট ছিল, যে জুরিস্ট নাম্বারে আমি বলতে পারবো ৩০-৪০ জনের মতো ছিল। এবং এর পরবর্তীতে আবার আমরা যখন ইউপিআর এ গেলাম পরে ১৩ সনে, সেই ১৩ সনেও কিন্তু আরো ২ টা সাইড ইভেন্টে আন্তর্জাতিকভাবে অনেক আচ্ছা, জুরিস্টরা ছিলেন, যে ওনাদের কাছে প্রশ্ন আমাদের ছিল একটু যে আইনের আমাদের বিভিন্ন একটু হ্যাঁ, রিকমেন্ডেশন গুলো। যেমন ধরেন আমাদের জি। ইউএস থেকে স্পেশাল ডিপার্টমেন্ট অফ আম ক্রাইম আন্ডার ডিপার্টমেন্ট অফ জাস্টিস, স্টিভেন জে র‍্যাপ ওটার হেড ছিলেন। উনি ৩ বার ভিজিট হুম। করেছেন। উনার সাথে আমরা বসেছি। উনাদের রিকমেন্ডেশন গুলো আমরা নিয়েছি এবং রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমরা সেই কার্যগুলো করেছি। সো সেই জায়গাটাই কিন্তু সেই মামলাগুলো যে যখন হয় তখন এই যে ডিউ কি জানি ডিউ প্রসেস, তারপরে ইকুয়াল আর্ম প্রিন্সিপাল, এগুলো ঠিক করার জন্য কিন্তু ১ টা ২ টো অ্যামেন্ডমেন্ট তখন কিন্তু এই আইনে করা হয়েছে। ইকুয়াল সমতা দেওয়ার জন্য এবং বেইলের প্রভিশনটা বেইলেবল করার জন্য মানে এটা আপনি প্রভিশনটা বলছেন দেওয়া হয়েছে। 2010 এ হ্যাঁ, 2010 এ এগুলো হয়েছে। ২০১০ এ রাইট। সো 2010 এ। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো নতুন আইন নয়। আইন কিন্তু 73 তে হয়েছে। কিন্তু তারা মডার্ন আ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকমেন্ডেশন অনুযায়ী আন্তর্জাতিক যেই আম আ ইয়ে ছিল, মানে রিকমেন্ডেশন ছিল, সেগুলোকে আমরা কার্যকরী করার জন্য ওইভাবে কিছুটা আচ্ছা, অ্যামেন্ডমেন্ট, কিছুটা ট্রায়াল এর মাধ্যমে করে দিয়েছি আরকি। তখন তো অনেক অনেক কিছু কিছু দেশ আবার প্রোটেস্ট করেছিল, বা কন্ডেম হ্যাঁ, করেছে এই ওই। দেশগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কখনোই ছিল না। যেমন তার্কি, আজকেও তার্কি বাংলাদেশের মানে আম আ ৭১ এর পক্ষের বিরুদ্ধে থাকে, মানে পক্ষে থাকে না, বিরুদ্ধে থাকে। তার্কি আজকেও সেই এক্টিভিটিস করতেছে। তো সেই সময় মুসলিম বিশ্বের একটা বিষয় ছিল, আ যারা যেমন সৌদি আরব মেনে নেয় নাই বাংলাদেশের ইয়েতে, এবং মুসলিম বিশ্বের মধ্যে ওইটার ইতিহাসটা একটু আ যদিও একটু বেশি মানে গভীরে যেতে হয়। পাকিস্তান যেহেতু ওআইসির মেম্বার, এবং সেই সময় মুসলিম বিশ্বের অনেক দেশ আ এটা মনে করেছিল যে বাংলাদেশ একটা মুসলমান দেশ থেকে আলাদা হয়ে গিয়ে হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বাং আ বাংলাদেশ একটা ইস্ট পাকিস্তানকে একটা মুসলমান দেশকে আলাদা করে নেওয়ার, তাদের কাছে এটা রাইট। আজকেও তারা অনেকাংশে বাংলাদেশের পক্ষে নেই। মেজরিটি হচ্ছে তার্কিশ আজকে। যেমন ধরেন ওই বিচারের সময়ও কিন্তু তার্কি থেকে আ এই জামাতের পক্ষের লোকজনই বিভিন্ন রকমের আনরেস্ট সৃষ্টি করার জন্য একসাথে ৪২ জন ঢাকা এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসছে। সেটা আমি নিজেও দেখেছি। আচ্ছা, 2010 এর আরো অনেক কন্ট্রোভার্সি আছে যেগুলো নিয়ে, এটা তো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কথা বললাম। 2010 এর আরো কন্ট্রোভার্সি আছে, তারপরে 2024-এ বা 25-এ যে বিচারটা হলো সেটা নিয়েও কিছু কনফ্লিক্ট বা কনফ্লিক্টিং অপিনিয়ন আছে। তো আমাদের অ্যাকচুয়ালি এখন প্রায় শেষের দিকে, আমাদের কিছু লিমিটেশন আছে সময় নিয়ে। বাট জি, আপনার কাছ থেকে যে ইতিহাসের যে বর্ণনাটা শুনলাম, এটা আমরা টু বি কন্টিনিউ করব। মানে এখানে আজকে শেষ করছি, বাট আমরা এটা পরবর্তীতে আরো কয়েকটা এপিসোডে
আপনার সাথে আমার একটা সময় আছে কালকে, আহ, যদি ওটা আপনি যদি অনার করতে পারেন, তাহলে আমরা ওই 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 সময় বাকি অংশগুলো শুনতে পারি। আমাদের সামহাও একটু সময় সংক্ষেপ হয়ে গেছে। আহ তো এছাড়া মানে জাস্ট আমি এমনি একটু জানতে চাই যে আপনি তো অনেক বছর ধরে এটার সাথে জড়িত, দেখছেন সবকিছুই হচ্ছে, এত কন্ট্রোভার্সি কেন হচ্ছে? মানে ব্যাপারটা কি? Well, মানে এই যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, মানে আমি হিস্টোরিক্যালি বলছি যে এই right. যে বাংলাদেশ ছুটে গেল, মানে বাংলাদেশ হিন্দু হয়ে গেল। মানে পাকিস্তান তো বাংলাদেশকে প্রথম থেকে হিন্দুই ভাবতো, মুসলমান কখনোই ভাবে নাই বলে আমার যত, আমি তো অত জানি না, বাট আমি শুনেছি যা। এবং মানে ওই জাতীয় ডিসক্রিমিনেশন তো ছিলই বাংলাদেশের প্রতি। এমনকি হ্যাঁ, ভারতও যে বাংলাদেশকে হিন্দু ভাবে তাও না, ভারত বাংলাদেশকে ওই নমশূদ্র ভাবে, মানে লোয়ার কাস্ট। লোয়ার কাস্ট মনে বঙ্কিম করে, রাইট, বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে, সাহিত্যিকরা তো মানে রাইট, রাইট, তা তা রাইট। করেছেন, আমাদের বাঙালি সাহিত্যিকরা মানে বা আমরা ধর্মীয়। কিন্তু আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশের বাঙালি হিসেবে যে একেবারে কারো খুব মানে প্রিয়ভাজন তা না, কিন্তু আমরা পশ্চিমেরও হুম। প্রিয়ভাজন না, আমরা আমাদের রাইট। বাঙালিদেরও মানে পশ্চিমবঙ্গেরও প্রিয়ভাজন না আর কি। মানে আমাদের দিকে নিচ করেই তাকায়, যেমনটা হ্যাঁ। পাকিস্তানি বাঙালিকে আপনার মাঙ্কিজ অ্যান্ড স্কাম হিসেবে, লো লাইং ল্যান্ড হিসেবে হুম। বলেছিল। হুম। মিলিটারি জেনারেল বলেছিল ইয়াহিয়া খান যে কিল 3 মিলিয়নস অফ বেঙ্গলিজ। হ্যাঁ, হুম। তার মানে হুম। হচ্ছে মেজরিটি যখন 70 71, হ্যাঁ, যখন নাকি 70-এর নির্বাচনে বাঙালি মেজরিটি পেল, তখন মেজরিটিকে মিনরিটি তৈরি করার জন্য সে 30 লক্ষ মানুষকে টার্গেট করেছিল, বাঙালিকে টার্গেট করেছিল, নট হিন্দু। হুম। হুম। হ্যাঁ, হুম। হুম। বাঙালিকে টার্গেট করেছিল। দ্যাট হ্যাঁ। দ্যাট ইনভলভস কি জানি মুসলিম বেঙ্গলি, দ্যাট ইনভলভস খ্রিস্টান বেঙ্গলি, দ্যাট ইনভলভস কি জানি কিন্তু বুদ্ধিস্ট কিন্তু বেঙ্গলি এন্ড হিন্দু ইন্ডিয়ানরা, বেঙ্গলি অল। হ্যাঁ ইন্ডিয়ানরা বলে যে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছে, হিন্দু ধরে 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 দিস ইজ নট রাইট। ওরা এখনো এক্স্যাক্টলি। আমেরিকান কংগ্রেসে কিছু কিছু আম, আম, কি জানি রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করে, এবং সেখানে হিন্দু মিনরিটি মোস্টলি কিলড হয়েছে। এটা এটা অ্যাকচুয়ালি বেঙ্গলিকে কিল করা হয়েছে। আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে দিস ইজ নট অনলি লাইক এ হিন্দু, সো ওয়াই ইউ আর টার্গেটিং অ্যাজ এ হিন্দু, ইটস এ বেঙ্গলি, ইটস এ বেঙ্গলি এক্স্যাক্টলি। ইনহেলেশন দ্যাট এক্স্যাক্টলি। হ্যাপেন ডিউরিং 19th century। পাকিস্তানিরা তো মানে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি মনে হয় না এভাবে বিভাজন করতো, তারা তো সবাইকেই হিন্দু মনে করতো, মানে হিন্দু রাইট, হিন্দু তারা তো মেন্টালিটি অ্যাকচুয়ালি মনে করতো। না, তাদের টার্গেট ছিল কিন্তু বাঙালি। বাঙালি এখন সেটা জাতিগত। বাঙালি হিন্দু হতে পারে, বাঙালি মুসলমান হতে পারে। বাঙালি মুসলমান কি মারা যায় নাই? হ্যাঁ, তাহলে এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে দেখছি যে নতুন করে কংগ্রেসে একটা বিল বা কিছু একটা আনা হচ্ছে, ইন্ডিয়ান রাইট। যারা সেখানে কংগ্রেসম্যান কিন্তু আছে হিন্দু তারা বলছে নামে যে প্রায়োরিটি দেওয়া জেনোসাইড। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জেনোসাইড, এবং এটা আপনি হিন্দুকে বলা দেখেছেন হচ্ছে হয়তো, রাইট। জেনোসাইড। হ্যাঁ। হিন্দু তো এইটা জেনোসাইড। কিন্তু এটা জাস্টিফিকেশন কি? এটা মানে শুধু হিন্দুকে জেনোসাইড করা হয়েছে, বা এগুলো কি না, আমাদের ওরা কোনো ওরা মানে? এটা 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 আছে না, মানে মনে করেন যে ওনারা মনে করেছে তারাও একটা শক্তিধর দেশ। বাংলাদেশ এখন বিভিন্নভাবে কি জানি একটু পঙ্গু। সেহেতু অনেক কিছু আমরা চাপিয়ে নিতে পারি। আহ, এইরকম কিছু একটা, কিন্তু কথা হচ্ছে যে সঠিক কাজটা তো হচ্ছে না। যখন আসলে নাকি আমাদের আরেকটু সামনে যাবে তখন তো প্রশ্নটা আসবে। কেউ না কেউ তো বলবে। যেমন আমি তো ১ম প্রহরেই বলে দিয়েছিলাম ওনাকে, ও সেই কংগ্রেসম্যানকে, "দিস ইস নট অনলি হিন্দু কিলিং। This is এক্স্যাক্টলি। not Hindu killing. It was a Bengali killing, and that includes a Muslim Bengali, that includes Christian Bengali, that includes Buddhist Bengalis, that includes even Jewish Bengalis. চিটাগং এ জুইশ বেঙ্গলি আছে। তো তারাও তো কি জানি আক্রান্ত হয়েছিল। এটা নট একটা অনলি চমৎকার হিন্দুস। চমৎকার আপনি একটা পরিস্থিতি বা একটা পর্যবেক্ষণ করেছেন। এটা আমাদের সবাইকে খুব মানে একটা নতুন দিগন্ত তৈরি করতে সাহায্য করবে, মানে চিন্তার ক্ষেত্রে এবং আমাদের ইতিহাসের ক্ষেত্রে। আমাদের কথা চলবে মিস্টার ট্রাম্প, উইল কিপ অন ডুইং। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমাদের দর্শকরাও নতুন একটা আঙ্গিকে কথা শুনছে যেটা আমরা আগে শুনিনি। আমারও তো বয়স হয়েছে অনেক, কিন্তু আমিও এই ধরনের কথা শুনিনি, শুনেছি অন্য ধরনের কথা। এবং আপনার এই যে মানে নিউট্রাল পর্যবেক্ষণ, এটা এটা আমাদের খুব কাজে লাগবে ভবিষ্যতের জন্য। না, না, আমি I try to keep myself out of the shoe and out of the box and see neutrally that আসলে কি। এটাই তো আমাদের কাজ হওয়া উচিত, তাই না? আপনি যদি এক্স্যাক্টলি। সত্যকে আপনি যদি সত্যকে সঠিকভাবে সামনে নিয়ে আসেন, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। আর যদি এক্স্যাক্টলি। আর যদি কেউ সবল কেউ দুর্বল
মনে করে দুর্বলের অংশটা নিজের দিকে টেনে নিতে চান, তাহলে কিন্তু হবে না। শুধু দর্শক, আমাদের আম, কথার একটু ছেদ পড়েছিল, বাট আমরা আবার ফেরত এসেছি, কারণ আমাদের যিনি আছেন আইসিটি, ফর্মার আইসিটি প্রসিকিউটর অফ বাংলাদেশ, ওনার ব্যাপারে আমাদের অনেক কৌতূহল আছে। ওনার ব্যাপারে না, মানে পার্সোনালি না, ওনার কাজের ব্যাপারে এবং বাংলাদেশের ব্যাপারে। আমরা শুনছিলাম যে কিভাবে মানে এই যে মানে অনেক জায়গা থেকে অনেক জায়গায় চলে আসে। আমাদের এখানে প্ল্যান ছিল না এই জাতীয় কথা বলার, আমাদের প্ল্যান অন্যটা ছিল। কিন্তু এত ইন্টারেস্টিং ঘটনা ঘটছে বা এত ইন্টারেস্টিং উনি বলছেন বা ঘটনাগুলো চলে আসছে একটার পর একটা, যে আমরা বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে কথাগুলো শুনতে। যেমন আমরা বলছিলাম যে কংগ্রেসে তো জেনোসাইডের একটা বিল বা প্রপোজাল এসছে, যে এটাকে 71-এর যুদ্ধটাকে জেনোসাইড, এথনিক এবং কি বলে মানে মেজরলি হিন্দু কিলিং এর দিকে নিয়ে যাচ্ছে আর কি। মেজরলি হিন্দু কিলিং এর দিকে নিয়ে যাচ্ছে। এবং এটা ভারতের, মানে যেটা আমরা এইবারও দেখলাম যে মানে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, পরিবর্তন তো ঠিক না, মানে অন্তর্বর্তী আসার সাথে সাথে দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের উপরে অ্যাটাকটা নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে। কংগ্রেসে বিক্ষোভ, মানে আমেরিকায় বিক্ষোভ হয়েছে, ভারতে তো হয়েছেই। তারপরে আবার আমরা দেখেছি যে এই বিক্ষোভের কারণে অনেক মানে অনেক প্রপোজাল এসছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবও তার একটা প্রেস কনফারেন্স উইথ ট্রাম্প, উনি বলার চেষ্টা করছিলেন যে এটা এই জিনিসটা তুমি একটু দেখো, বন্ধু ট্রাম্প, তুমি একটু দেখো বাংলাদেশের এগুলো আমাদের ভারতীয় হিন্দুদেরকে, ভারতীয় মানে বাঙালি হিন্দুদের, বাংলাদেশি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তো ট্রাম্প তখন বলেছিলেন, আমাদের ওদের মনে আছে, যে তোমরাই তো এটা ভালো জানো, তোমাদের তো হাজার বছরের কি বলে সম্পর্ক, তো আমার থেকে তুমি এটা ভালো বলতে পারবা, তুমি এটা ভালো জানতে পারবা। তো এটাকে নিয়েও আবার টুইস্ট করা হয়েছে যে ভারতের হাতে বাংলাদেশকে ট্রাম্প ছেড়ে দিয়েছে। তো পরবর্তীতে দেখা গেল জিনিসগুলো সবই একটু ডিফারেন্ট। তো এটা আমার একটা খুব প্রাণের ব্যাপার, যে আমরা সবাই যারা এখানে আছি, আম, জানাম ইসলাম, আমি এবং আমাদের সাথে আরো আছেন অনেকে, যারা আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা গর্বিত বাঙালি বাংলাদেশি হিসাবে। উনি আমেরিকা আছেন, উনি জানেন, উনি নিশ্চয়ই ওনাকে প্রোনাউন্স করেন বাংলাদেশি আমেরিকান হিসাবে। ইয়েস। উনি উনি ভারতীয় আমেরিকান বা ইন্ডিয়ান আমেরিকান নিশ্চয়ই উনি প্রোনাউন্স করেন না, মানে আমরা কেউই করি না, কারণ আমরা 71-এ যে দেশটা পেয়েছি, অনেক অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের আগের জেনারেশন করেছে। আমরা তখন হয়তো ছোট ছিলাম, আমরা হয়তো যুদ্ধে যেতে পারিনি, কিন্তু তারা যে করেছে আমরা হয়তো কিছুটা দেখেছি, যে কিভাবে আমি ঢাকা শহরে ছিলাম, ঢাকা শহরে কিভাবে আম, সবাই আতঙ্কিত ছিল, যে প্লেনের বোমা বর্ষণ হচ্ছিল, যেটা নাকি এখন আমরা হয়তো ইরান, ইরাক বা এরকম আমরা কল্পনা যদি করি, তাহলে হয়তো কিছুটা ওরকম হবে, হয়তো অতটা ছিল না, বাট স্টিল অনেক ছিল, মানে অ্যাটলিস্ট। এবং মানুষ কিভাবে পালিয়েছে, সেই সেই ঘর সময়কার ছেড়েছে। মতো করে, সেই সময়কার মতো করে কম ছিল না আর কি। সেই সময়কার মতো করে কম ছিল না, রাইট। সেই সময়কার মতো করে কম ছিল না, যেখানে এবং খুব যেখানে প্যানিক ছিল। ঢাকা শহরের গলিতে গলিতে মিলিটারি ট্রাক নিয়ে কি জানি একেবারে উন্মুক্ত এলএমজি, AK-47 বা এই সমস্ত এলএমজি নিয়ে, তখন তো কি জানি মেশিন গান ছিল, সেগুলো ট্রাকের উপরে দিয়ে যে মানে উন্মুক্ত গুলি করে, এই এইগুলো তো আমরা শুনেছি। এবং যেই আঙ্কেলরা শুনেছি। গুলির ভয়ে দরজাতে গুলি লেগেছে, নিজে পড়ে গেছে, পরে 10 মিনিট পরে মনে করলো যে আমি কি মারা গেলাম না বেঁচে বেঁচে আছি। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি, এগুলো অনেক ওই ঘটনা আঙ্কেলদের আছে। সাথে আমি কিন্তু আমার কথা হয়েছে, আমাদের কথা হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, ওই প্রসিকিউশনের সময়। না, প্রসিকিউশনের সময় না, আমি তখনই মানে ও আচ্ছা, তখনই, হ্যাঁ, আচ্ছা। তখনই আমরা তো ঢাকা শহরে তার ধরেন 72-এ এসেছে আমার বাবা, তো তখন পাকিস্তান এমবাসিতে জাকার্তায় ছিলেন। তো আমরা আচ্ছা, পরপরই চলে এসেছি। কিন্তু সেখানেও পাঞ্জাবিরা কিন্তু জাকার্তাতে আমাদের বাঙালি মাত্র 52 জন ছিল। মানে 52 বলতে 52 জন ছিল আবাল-বৃদ্ধ-বনিতা। মানে এ এ আচ্ছা, হ্যাঁ, বাচ্চা থেকে আরম্ভ সবাই, করে বয়স্ক, সবাই, হ্যাঁ, হ্যাঁ, সবাই মিলে ফ্যামিলিয়ার। 52 জন বাঙালি ছিল। কিন্তু পাকিস্তানিদের কিন্তু ওইখানে একটা অংশ মাইগ্রেট করেই সেখানে পার্মানেন্টলি থাকতো, এবং সেই সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় একা পেলে কিন্তু তারা আমাদেরকে হুমকি-ধুমকি দিত। অনেক সময় মারধর করার চেষ্টাও করত।
এগুলো তো আমরা আচ্ছা। ফেস করেছি ইভেন বিদেশে থেকেও আর কি। তো এই যে মানে যে আপনি তো নিশ্চয়ই মানে ধর্মীয় ভাবে জিনিসগুলো ফেস করেছেন, বিইং এ মুসলিম, এ মুসলিম ইজ অ্যাটাকিং এ মুসলিম, এবং এটা হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা খুব মানে মানে ইউনিক কিছু না, কারণ আমরা তো সব জায়গায় দেখছি তাই, এই মানে মুসলিমরাই আপনি চিন্তা মুসলিমদের করেন বিরুদ্ধে ফাইট করছে। সেই সময় ডিপ্লোম্যাটিক অ্যারেনাতে আমি আমি আমার বয়স তখন ৮-৯ এরকম ছিল। মানে হুম হুম। আমরা এমবাসি স্কুলে পড়তাম। সো আমাদের পাশে এমবাসির একটা অংশ ছিল ইনফরমেশন মিনিস্ট্রি। ওটার আ আ যে অফিসটা ছিল সেটার হেড ছিল ও বাবা। তো সেখানে হুম আবার হুম। পাকিস্তান অনেক ওরা এসে কথাবার্তা বলত। কেউই কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যারেনাতে মনে করে নাই যে ২৫শে মার্চ রাত্রে এইভাবে একটা নিধনযোগ্য মানে একটা প্ল্যান্ড মিলিটারি অ্যাকশন ইস্ট পাকিস্তানের উপরে আসবে। আ এবং আসলেও এর পূর্বে কিন্তু একটা পিছনে যেতে হয়। ব্লিটজ নামে একটা অপারেশন পাকিস্তান কন্ডাক্ট করেছিল। সেটা ৩ দিনের একটা অপারেশন ছিল। কিন্তু they couldn't sustain second day হ্যাঁ? আচ্ছা। ওটার উপরেই বলেছিল বঙ্গবন্ধু যে আম যেখানে আমার মানে লাখো বাঙালির উপরে সেইখানে অনেক বাঙালি মারা গেছে। বলছে যে আমার বাঙালির উপর রক্তের উপর তাজা রক্তের উপর দিয়ে আমি তোমাদের সাথে সন্ধি স্থাপন করার জন্য বসতে পারব না। শেষে কিন্তু হুম হুম। উনাকে বাধ্য হয়েছে যে উনি তাদের সাথে আ সন্ধি করবে। এই ধরনের আলাপ আলোচনার যেই আ সিরিজ প্রলোভন দেখিয়েছিল বঙ্গবন্ধুকে, হুম উনি হুম। সেটাতে আর বসার সেই রাজি করতে পারল না উনাকে আরকি। আ আচ্ছা। ওই ওই একটা ঘটনা কিন্তু আ অনেকটা মোড় ফিরিয়ে দিয়েছে যে বাঙালির কারণ ওটা ঘটেছিল মনে হয় জানুয়ারি অথবা আ ফেব্রুয়ারিতে এরকম কোনো কিছু হবে। নাকি এটি মার্চের আপনার ১ম জয়দেবপুরের, না মার্চের জয়দেবপুরের ১ম কথা? দিকে, মার্চের ১ম দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক ৭ই সময় অনেক মার্চের কিছু না আগে। ভুলে যাই। দর্শক হুম। একটু ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন। কিন্তু অনেক এই যুগের। ঘটনাগুলো আমাদের মাথায় ঘুরতে আমি 91, 92 তে 71 এর অ্যাট্রসিটিস নিয়ে রিসার্চ শুরু করি আরকি। অ্যান্ড it took me আচ্ছা আমি শুধু ৯ মাসের কাগজপত্র আ ঢাকা সেন্ট্রাল লাইব্রেরিতে ডেইলি ৩ ঘন্টা ৬ মাসের জন্য দিয়েছিলাম। এবং আচ্ছা। আম আ সেই সময়ে জানি না লাইব্রেরিয়ান খুব সদয় হয়েছিলেন। অনেক আম অনেক কঠিন ডকুমেন্ট কিন্তু উনি ট্রাঙ্কের ভেতর থেকে আমি ভেতরের রুমে বসে এগুলো দেখতাম আরকি। অনেকগুলো লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করতাম আসলে আ যে বাংলাদেশে ৭১ হয়েছে, ৭১ এর মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে এত মানুষের প্রাণ গেল, আম এত মা-বোনদের ইজ্জত লুটলো। তারপরে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হলো। তারপরে ৯১ তে এসে আমরা দেখি যারা নাকি ৭১ এ বাঙালি নিধন করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তারা আবার কিভাবে আ আপনার সংসদে আসে। তাদের গাড়িতে কিভাবে বাংলাদেশের ফ্ল্যাগ উত্তোলিত হয়। এটি একটা হুম হুম। কনফিউশন ছিল। যার জন্য ওইটাকেই হুম হুম। দেখার জন্য যেহেতু আমি তখন আইনজীবী হয়ে গেছি, তো এই বিষয়টাকে আরেকটু নিরূপণ করার জন্যই আমি ওল্ড ডকুমেন্ট সার্চ করা আরম্ভ করলাম। তার পরবর্তীতে হুম হুম। দেখলাম গণ আদালত হলো, সেটার সাথে সম্পৃক্ত হলাম। এরপরে তো এটার সাথেই রয়ে গেলাম আরকি। হ্যাঁ, আপনার অনেক 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 দিনের আহ, আহ, কি বলে অভিজ্ঞতা, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক দিনের রিসার্চ আছে এটার ব্যাপারে, যা আমরা বুঝতে পারছি। আপনার কি কোনো বই আছে এটার ব্যাপারে? আ আমি হয়তো বই লিখলে কয়েকটা হয়ে যাবে। আম তা তো বটেই। ম্যাটেরিয়াল আছে কিন্তু আসলে সে সময়টা হয় নাই যে এটাকে সংকলন করব, এটা করব, সেটা করব। একটা বই লিখতে হলে তো অনেক কিছু ইয়ে হ্যাঁ অর্গানাইজ করতে হ্যাঁ। হয়। সেটার সময়টা তো হয়নি আরকি। কিন্তু তবে এটা হবে তো হয়তো মানে নিয়ার ডিমান্ড করে, ফিউচার বলব। এটা তো ডিমান্ড করে, মানে রাইট, দেশ ইয়েস। দেশ হ্যাঁ, ডিমান্ড করে আপনার আপনার মতো লোকের ইট কাছ থেকে, কারণ সবাই সবাই অ্যা হয়তো এই রাইট। লেভেলে যেতে পারবে না, কিন্তু আ এটা আমরা আরেকটি আশা জিনিস করছি যেটা যে। আমি কিন্তু বিদেশে যেখানে গেছি আমার আবার লিগ্যাল অ্যাসাইনমেন্ট এর জন্য আমি বিভিন্ন দেশে যাইতাম। তো হুম। সেইখান থেকেও কিন্তু আমি ব্যা অ্যা পাওয়ার চেষ্টা করতাম যে ওই দেশ 71 এর রোল কি ছিল? এবং আচ্ছা কোন রকম আচ্ছা কোন ডকুমেন্টেশন আছে কিনা তার পক্ষে বিপক্ষে। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। তো যখন নাকি যুক্তরাষ্ট্রে আসলাম তখন ১ম টার্গেট ছিল আমার এখানকার আর্কাইভ এর উপরে। আপনি জানেন আমাদের 71 এর রাইট। পরের 71 এবং 71 এর পরের যে ইতিহাস সেটা মেরিল্যান্ডের একটা আর্কাইভ আমি নাম বলতে চাচ্ছি না, আপনি হয়তো জানবেন। আর হুম হুম। এখানে স্টেট ডিপার্টমেন্টে এইগুলোতে আমি নিয়মিত যেতাম। গিয়ে আমি এমন কিছু পেলাম যে সেই আপনার যে টেলিগ্রাম,
তারপরে ওই যে অ্যাম্বাসেডরদের যে ডেইলি রিপোর্টিং, টেলিগ্রাম, এগুলো সবকিছু পেলাম। কিন্তু একটা জিনিস স্পষ্ট হলাম যে বাংলাদেশের জন্মটা কিন্তু এত সহজে হয়নি। এবং আমাদেরকে যারা ৭১ এর যারা আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতাকে সাপোর্ট করেনি, যারা বিপক্ষে, তাদের হুম নিরপেক্ষ ভাষ্যতেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি আ যে আ মা পক্ষের যেই ইতিহাস তাদের কথাবার্তা থেকেই তুলে ধরেছেন। এবং বাংলাদেশে এখন অনেক রকমের কথা হয়। কে ঘোষণা করলো, কি করলো না করলো। ২৫শে মার্চ রাত্রিতে শেষ মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। হুম হুম। হ্যাঁ? এটা এখন এটা অনেকে কি অনেকে ডকুমেন্টেড? এটা হ্যাঁ, কি ডকুমেন্টেড? হ্যাঁ, এটা ডকুমেন্টারি। এটা একেবারে আপনার তাহলে কেন এই কনফিউশন এখনো কেন এখন হচ্ছে? এটা কংগ্রেস লাইব্রেরিতেও রয়েছে। আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর কি জানি আপনার আর্কাইভ এ রয়েছে। এই যে কর্নেল অলি আহাদ বলেন, এইটা বলেন, সেটা বলেন, ওরা মনে হচ্ছে ওই হরিণের মতো। হ্যাঁ, মনে করে যে আমার মাথাটা ওই জঙ্গলের মাথার ভিতরে ঢুকিয়ে দিলে পৃথিবী আমি যেহেতু দেখছি না আর পৃথিবী আমাকে দেখছে না। এইরকম আরকি। যে ওনারা যে এখন কথা বলে যাচ্ছে মাইক হাতে নিয়ে আম অনেক তো যাই হোক এগুলো নিয়ে আর আমি যেটা সত্য সেটা রয়েছে। হুম? আমার কথা ডকুমেন্ট হচ্ছে যদি থাকে তাহলে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হবে। ইট ইজ আহ, ইম্পোর্টেন্ট। এটা সবার কাছে হ্যাঁ। আজকাল অনেকের কাছে রয়েছে। এটা মাঝে, মাঝেই হুম কিন্তু হুম। অনেকে অনলাইনে Facebook এ এই ডকুমেন্টটা আচ্ছা ছেড়ে দেয়। হ্যাঁ? আচ্ছা আম আচ্ছা। যারা মনে করে আম এটা জানার প্রয়োজন বা রাখার প্রয়োজন তারা কিন্তু প্রত্যেকে তাদের কাছে রাখে। হ্যাঁ? আচ্ছা, তো এখন যে মানে এই ব্যাপারটা নিয়ে যেই আমরা যেই ৭১-এর যুদ্ধের যেই আহ, এটাকে বলবো যে এত মানুষ মারা গেল, এই ব্যাপারটা কি আপনার যে নাম্বারটা, যে আপনি যে বলছেন যে যে কার কথা বললেন যে আমি হ্যাঁ, আই এই ব্যাপারে আমি এই ৩০ লক্ষ ব্যাপারে কার আমি কথা একটু বললেন? উনি উনি কে বলছিলেন এটা? আমি একটু ভুলে গেছি। যে ওই যে মানে এত ইয়া লক্ষকে আমরা আ টার্গেট করি। ইয়াইয়া খান। ইয়া 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 হ্যাঁ, ইয়া আচ্ছা, আইয়ুব খানের পরে। ফেব্রুয়ারি মাসের ২০-২২ তারিখে উনি জুলফিকার আলী ভুট্টোর সাথে লারকানায় তার বাড়িতে ২-৩ দিন হুম সেখানে ছিল তার বাংলোতে। আম হুম সেই বাংলোতে থেকে তারা হয়তো যে প্ল্যান করেছে বের হয়ে এসে হুম। বলেছে, "Kill 3 millions of Bengalis and the rest will eat out our ইজ hands." ইট সামথিং দ্যাট 3 মিলিয়ন মানে তো ৩০ লক্ষ। ৩০ লক্ষ। এখন অনেকে বলে যে মিলিয়নের ৩ লক্ষ হওয়ার কথা, মিলিয়নকে No, it বঙ্গবন্ধু is তিরিশ very লক্ষ calculated. বলেছেন। কারণ হচ্ছে the myth behind this is to make হুম Bengali minority হুম from majority. আপনারা জানেন যে সারা ইস্ট ওয়েস্ট পাকিস্তানের তখন আম যেই রেশিও ছিল বাংলাদেশের বাঙালির আম আ সংখ্যা বেশি ছিল। পাকিস্তানের তুলনায়। হ্যাঁ হ্যাঁ এবং অবশ্যই। পাকিস্তানেও কিন্তু ২ টো আসন কিন্তু বাঙালিরাই জিতেছে। কারণ হচ্ছে হুম সেখানে হুম বাঙালি অধ্যুষিত। আরেকটা জিনিস হচ্ছে যে যখন নাকি আ ওয়ান ওয়ান পা ওয়ান সিটিজেন ওয়ান ভোট যখন আপনি বেসিক ডেমোক্রেসিতে নিয়ে হুম আসলো, হুম তখন কিন্তু হুম মহিলাদের ভোটও কিন্তু পুরুষদের ভোটের সাথে একসাথে আপনার গণ্য করার সেই প্রসেসটা চলে আসছে। সো হুম সেইখানে হুম। এসে কিন্তু বাঙালি মেজরিটি হয়ে যায়। হ্যাঁ, সেটার জন্য তো আমি যতদূর হিস্ট্রিতে জেনেছি বা পড়েছি যে 54-এ এরকম একটা চিন্তা ভাবনা ছিল রাইট, যে ওয়ান রাইট, মানে ওয়ান 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 পার্সন ওয়ান ভোট। কিন্তু রাইট, সেটা এই কারণেই ওইটা এক্সিকিউট করা হয়নি যে ওয়ান পার্সন ওয়ান ভোট হলে তো বাঙালিরাই সব জায়গায় চলে আসবে। রাইট। এক্সিকিউট করা হয় নাই কিন্তু ওটা স্তীমিত থাকলেও কিন্তু 79 এ মানে 79 না সেভেন্টি 69 এ সেভেন্টি কিন্তু 69-এ। ওইটা যখন নাকি আপনার ইলেকশন হলো সেইটা কিন্তু ওইখানে কার্যকরী হয়েছে আরকি। ও 69-এ। 69 এর জি। আচ্ছা। 69 69 এর পরে 70 তে যে ইলেকশনটা হলো, হুম হুম হুম। সেই 70-তে ইলেকশনে যে বাঙালি ইলেকশন হলো, ৭.৫ কোটি বাঙালি তো তখন তো মানে ৭.৫ কোটি বাঙালি তো সব মহিলা-টহিলা সব মিলেই আসছে। সব এবং মিলিয়ে, হ্যাঁ সব মিলিয়ে। সেই সময় বাঙালি যেভাবে ভোট দিয়েছে, এখন চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানে তখন কিন্তু বাঙালিদের থেকে ওদের পপুলেশন কম ছিল। অনেক যার কম ফলে ছিল। হ্যাঁ, যার ফলে বাঙালি এবং বঙ্গবন্ধু উনি সমস্ত পাকিস্তানেরই উনি প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, হ্যাঁ, পুরো সমগ্র ইস্ট এবং পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে সব যান। মিলে, যেটার কারণে ভুট্টো সেইজন্য বেঁকে ভোটটা বসতো। হস্তান্তর করেননি।
হ্যাঁ, ভুট্টো তার ইয়ে চাইলো যে তার না, সে আলাদা থাকবে বা সেও প্রধানমন্ত্রী হবে, সামথিং লাইক দিস। তো ওটাই ইটস আর এ কি ম্যাটার অফ। ওটা। হ্যাঁ, ওটা তার মনে যখন এসছে যে মেজরিটি আমি তো ইলেকশনে উইন করতে পারিনি, তো যেহেতু ভুট্টো মনে করলো যে সেই ইলেকশনে উইন করেনি, তাহলে এত দূর থাকলে বাঙালি তারা তো এমনিতেই কি জানি আপনি 6 দফা দিয়েছে, 6 দফা তারাও ভালো করে বিশ্লেষণ করেছে, দেখলো যে 6 দফা করতে গেলে তার মধ্যে 2টা দফা আছে ফাইন্যান্স এবং মিলিটারি, তাদের অটোনমাস করে দিতে হবে, তাহলে তো আর একটা দেশ তো স্বাধীন হতে আর বেশি বাকিও থাকে না। তাহলে সে সেদিকের প্রাইম মিনিস্টার হোক, আমি আমার দেশের ওয়েস্টের প্রাইম মিনিস্টার হই। এইটাই ছিল সেই জন্য সে কিন্তু আরো সেই জিনিসটাকে জন্য প্রায়োরিটি দিল। এত বড় বোকামি করলো। না, এটা মানে বোকামি না, সে জেনে বুঝে এই কাজটা করেছে আর কি। হ্যাঁ, জেনে বুঝে করেছে, এটা কিন্তু এখন তো জানাবুঝি তারা করেছে, বুঝছে এটা যে কোনো, এটা আজকের পাকিস্তানের প্রজন্ম বলতে পারে যে ভুট্টো বোকামি করেছে না। এটা পার্সোনাল একটা জিনিস, পার্সোনাল পলিটিশিয়ানদের কিন্তু ইয়াতে। পার্সোনাল গেইনও থাকে না, সেই পার্সোনাল হুম গেইনটা হুম দেখেছে যে আমি কি হুম করে বাঙালির হাতে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেব, আমার হুম রাজনৈতিক পরাজয়। আর যদি আমি সামান্য একটু কুটচাল চালি যে ট্রেন যেদিকে যাচ্ছে, 6 দফা যেদিকে যাচ্ছে, বাঙালি সেদিকে যাচ্ছে, তারা তাদের ল্যান্ড নিয়ে থাকুক, সে একটা আলাদা দেশ হয়ে যাক, কই কিন্তু পারোয়া নেই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা ভুট্টোর। আমি তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হয়ে যাব। সো আমার হ্যাঁ, কিন্তু লাইফ, পলিটিক্যাল লাইফে আমি প্রেসিডেন্ট হলাম একটা দেশের। পলিটিক্যাল লাইফে আমি একটা, আমার অর্জন হলো আমি একটা প্রাইম মিনিস্টার হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু সেটা বাঙালি বাঙালি তো প্রধানমন্ত্রী ছিল হ্যাঁ, পাকিস্তানের। হ্যাঁ, ফুল হ্যাঁ। পাকিস্তানেরই তো কয়েকজন তবে ছিলেন হ্যাঁ, বাঙালি হ্যাঁ, প্রধানমন্ত্রী। আপনি আপনি ১ম ইটস নট প্রধানমন্ত্রী নিউ। লিয়াকত আলী খান ছিল, সে দিল্লি থেকে ছিল। তারপরে কে জানি আসছিল না আরেকজনের নাম? বাঙালি প্রধানমন্ত্রী দুইজন মনে হয় ছিল ইন দ্য মিন টাইম। ইন ওই দ্য যে মিন টাইম। আপনার রাইট। হ্যাঁ, ওই 54 এর হ্যাঁ, ইলেকশনে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আরো সেই আরো সময়, কয়েকটা সেই ইয়েতে। সময়। তারপরে ইন দ্য মিন টাইম। বঙ্গবন্ধু তো 52 বা 54 র দিকে উনি মন্ত্রণালয়ে ছিল উনার। উনি হ্যাঁ হ্যাঁ, ওই যে মন্ত্রী 54 এর যে ইলেকশনটা ছিল, ওই যে হুম, শেরে বাংলা এবং আদারওয়াইজ রাইট, রাইট, যারা মুসলিম আওয়ামী লীগ রাইট। থেকে আওয়ামী লীগ হলো, সেকুলারে গেল, এই সমস্ত ব্যাপারগুলো তো হিস্টোরিক্যালি ছিল। তো এমন তো না যে বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট টাইম টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ হোল না, না, পাকিস্তান। না, না। এটা তো উনি প্রুভেন ট্র্যাক অফ উনার উনার পলিটিক্যাল ট্র্যাক ফ্রন্ট লাইন ট্র্যাক ছিল। উনার তো উনি তো সাইড লাইনেও ছিল না। না না, হ্যাঁ, এমন তা তো না যে বটে। অবস্থার পরিপ্রেক্ষিতে ধুপুস করে উপর থেকে উঠে এসে বসেছে, সেটাও হুম না। হুম 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 হুম। তো এখনকার যে পরিস্থিতি, মানে আমরা তো ইতিহাস থেকেই শিখবো, ইতিহাস থেকেই নিব, বা ইতিহাসে কখন কি হচ্ছে এগুলো আপনি না মনে হয় জানলে একটা তো প্রশ্ন আগানো যায় না। করছিলেন আমাদের ওই ডিসকানেক্ট হওয়ার আগে। সেটা হচ্ছে যে এই বিচারকে নিয়ে এত মতবাদ কেন? এত কন্ট্রোভার্সি কেন? অথবা এত ইয়ে কেন? বিষয়টা হচ্ছে যে এই সব বিচারকে নিয়েই, সব এই ধরনের বিচারকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়। হ্যাঁ? কিন্তু আচ্ছা। কথা হচ্ছে যে ওইটার বিপক্ষে বা সপক্ষে যারা থাকে তারা কতটুকু শক্তিশালী থাকে। এখন বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ। হ্যাঁ? এই জনগণ, আপনি আদা খাওয়া আদা পড়া হিসেবে বাঙালি জাতি গড়ে উঠেছে, নিজের একটা আত্মসম্মানের জায়গায় এসেছে। ঠিক সেই সময়ে ভঙ্গুর অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনার একটা বিচার কার্য চলা অলমোস্ট এই ধরনের একটা বিচার কার্য চলাকালীন অবস্থায় সেই দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু আপনার 18 জন মানে সপরিবারে তাদেরকে একটা 15ই আগস্টের মতো একটা ঘটনায় তাদেরকে নিধন করা হলো, উনারা শহীদ হলেন। তার হুম হুম পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ২১-২২ বছর পর্যন্ত ক্ষমতায় ছিল না। বিভিন্ন রকমের টানাপোড়েনের মাধ্যমে রাজনীতি সেই ছাইতে চলে গেছে। ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার উজ্জীবিত হওয়া, হুম এটা একটা হুম হুম কঠিন যজ্ঞ। হ্যাঁ? হুম তার হুম মধ্যে হুম আপনার যে বিপক্ষের যারা শক্তি, ৭১ এর বিপক্ষের শক্তি যুক্তরাজ যুক্তরাষ্ট্র, তারপরে পাকিস্তান তথা মুসলিম কান্ট্রি হুম গুলো একসাথে রয়েছে। যে এতগুলো দেশের বিপক্ষে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ মোকাবেলা করবে, সেখানে তো হুম তারা কোর্ট আদালতে কিছু না করতে পারলেও তারা হুম হুম প্রোপাগান্ডা করছে, তারা মিডিয়া ট্রায়াল করে ফেলেছে। মিডিয়া হুম প্রত্যেকটা ট্রায়ালের কিন্তু ১ টা ২ টা দিক রয়েছে। মিডিয়াতে প্রোপাগান্ডা সহ কতগুলো ন্যারেটিভ তৈরি করে ভুল পথে মানুষকে বোঝানোর একটা বিরাট কার্য মিডিয়ার মাধ্যমে করে থাকে। এখন সেইখানে হুম কিন্তু সেই কারণেই এই সমস্ত অনেক রকমের কথাবার্তা চলে আসছে। তবে যেমন ধরেন আমি বলি, দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় একজন সাক্ষী ছিল। হ্যাঁ? সেই সাক্ষ্য, তার সাক্ষী যেদিন দেবে সে বৃহস্পতিবারে
তার ডিউ টাইম ছিল, কিন্তু অন্য সাক্ষ্যদেরকে যেহেতু আপনার ডিফেন্স লয়ার, তখন জামাতের লয়াররা তারা যেভাবে আম, মানে বেশি সময় নিয়ে জেরা করত, সেইটার কারণে দেরি হচ্ছিল। এবং এই উইকেন্ডে সে অনেক অনুনয় বিনয় করে ঢাকায় তার ওনার ইয়ে নামটা কি? ওই যে আহ, ওনার যিনি আম, সাক্ষী ছিলেন, হ্যাঁ হ্যাঁ দিবেন। নামটা ভুলে গেছি, তার মনে আসছে না, ভুলি নাই। হ্যাঁ, এটা হ্যাঁ, উনি যে হিন্দু পরে, হিন্দু হিন্দু পিরোজপুরের। হ্যাঁ উনি যে হ্যাঁ, পরে ইয়েতে গেলেন, ওনাকে পরে ভারতের জেলে পাওয়া গেল ভারতে বা পাওয়া সামথিং। গেছে। যাই হোক, তো আমি হ্যাঁ। যে কোর্টের যে আইনি জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যখন প্রসিকিউশনের একজন সাক্ষ্য থাকে, সেই সাক্ষ্য হুম আহ, হুম আপনি সে হারিয়ে যায়, মেয়ের বাসায় যাওয়ার কথা বলে হারিয়ে যায়, তারপরে তাকে আপনি ফেব্রুয়ারি মাসে হারিয়ে যায়, তারপরে তাকে অক্টোবর মাসের 4 তারিখে যখন কোর্টের দরজা দিয়ে গেট দিয়ে মেইন ফটকে ঢুকছে, তাও তাকে পাওয়া গেছে ইয়ের কি জানি ডিফেন্স লয়ার, আজকে যে তাজুল ইসলাম ছিল, আপনি হুম 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 প্রসিকিউশন হিসেবে কাজ করেছে, সে জামাতের লয়ার ছিল, তখন ডিফেন্স লয়ার ছিল, তার গাড়িতে। হুম তাহলে হুম। যেই সাক্ষ্য হচ্ছে প্রসিকিউশনের সাক্ষ্য, জি। কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেল, তার পরবর্তীতে তাকে পাওয়া গেল 8-9 মাস পরে, 8 মাস পরে, কোথায়? ডিফেন্স লয়ার, তার বিপরীত পক্ষের কৌশলীর আপনার গাড়িতে। তাহলে তো এই হুম হুম সাক্ষ্য তো অলরেডি ডিসক্রেডিটেড সাক্ষ্য, এটা তো কোর্ট হুম এমনিতেই নেবে না। হুম হুম। তার মানে সে আচ্ছা তার আচ্ছা। ভেরাসিটি, একটা সাক্ষ্য সত্য কথা বলবে কিনা, এটার জন্য আপনি দিনের পর দিন ভেরাসিটি টেস্ট করার জন্য আপনি ক্রস করতে পারেন। হুম ফ্যাকচুয়াল হুম এর হুম জন্য আপনাকে সীমাবদ্ধতা থাকে, কিন্তু আপনি হুম ভেরাসিটি টেস্টের জন্য আনএন্ডিং ক্রস করতে পারেন। এবং তারা হুম। ডিফেন্সের লয়ার প্রসিকিউশন উইটনেস কে সবসময় এরকম করেছে। আপনি এক তো একটা আপনারা পাওয়ার পাওয়ার পরে তারপর কি হলো ওনার ওই পাওয়ার সাক্ষীর? পাওয়ার ফলে তো ও তো, আমরা তো ধরেন আমাদের একজন সাক্ষ্য যখন হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, হুম এখন আমরা তো দুশ্চিন্তায় ছিলাম যে তাকে গুম হুম। করে মেরে ফেললো কিনা কেউ, বা রাইট রাইট। অপোজিট পক্ষ, এরকম তো আমাদের সাক্ষী নষ্ট হয়েছে। এবং হুম সেটার হুম। জন্য আমাদের যে আইন আইন রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে আমরা তো সেইখান থেকেই তার এগেনস্টে মানে এক প্রথমে ধরনের কি উনি সাক্ষ্য দিতে আসছিলেন সাইদির বিরুদ্ধে, সামথিং লাইক দিস? সাঈদীর বিরুদ্ধে আচ্ছা, তারপরে উনি হঠাৎ করে হঠাৎ মিলিয়ে করে গেলেন, উধাও হয়ে গেলেন। হয়ে গেলেন। তারপরে উনি তারপরে 8 মাস পরে উনি উনি ডিফেন্সের, মানে হ্যাঁ, সাইদির পক্ষের সাঈদীর পক্ষের লয়ারের সাথে দেখা লয়ারের গেল। গাড়িতে তাকে পাওয়া গেল। তো ওটা যখন হুম আপনি মনে করেন সিকিউরিটি চেক হয় কোর্ট অঙ্গনে ঢোকার সময়, গাড়ির উইন্ডো নামাতে হয় এবং সিকিউরিটির নিচে ভিতরে, এবং আমাদের প্রসিকিউটরদের গাড়িতেও এইভাবেই চেক করেই ভিতরে ঢুকানো হতো। সো হুম ওই যখন নাকি গাড়িতে ভিতরে তার এগেইনস্টে তো ওয়ারেন্টের মতো ছিল। আমাদের তো হুম ল এনফোর্সিং এজেন্সি তার ছবি নিয়ে সবখানে তাকে খুঁজতেছে। কিন্তু সে যে এই হুম ৮ মাস ডিফেন্সের আম আওতার ভিতরে ছিল, সেটা তখন বোঝা গেল আরকি। তখন যখন তাকে ওখানে গাড়িতে পেল, তখন থেকে নিয়ে এসছে। এখন কোর্টের হুম কাছে তো আপনি এই ধরনের সাক্ষ্য প্রেজেন্ট করলেও ১ম ভেরাসিটি টেস্টেই তো সে চলে যাবে। সে তো, তাকে এনে দাঁড়া হুম করালে তো হবে না। পরবর্তীতে তাকে দিয়েই কিন্তু তারা টাকা-পয়সা দিয়ে অনেক সময় তাকে দিয়ে বিভিন্ন রকম ভিডিও-টিডিও তৈরি করেছে। এগুলো হচ্ছে হুম। মিডিয়া ট্রায়াল করার একটা অপপ্রয়াস ছিল আরকি। তাছাড়া আর কিছু না। আচ্ছা, কিন্তু তাকে ভারতেই পাওয়া গেল, এটা ঘটনাটা কি? এটার ঘটনাটা ভারতে সে কি নিজে চলে গেল, নাকি যেতে গিয়ে সেখানে ধরা পড়লো, না কারণ হচ্ছে যে সে পরবর্তীতে আম এতা এইটা তো মানে আ আ সে ওই পর্যন্ত কিভাবে গেল সেটাও আমাদের কাছে স্পষ্ট না। কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে ডিফেন্সের লয়ারদের ডিফেন্সের পক্ষের তার উপরে যথেষ্ট আ কর্তৃত্ব ছিল, এবং সেটাও একটা জিনিস যে দেশে তাকে রাখা যাবে না বিধায় আরেকটি স্টেপ অফ প্রোপাগান্ডা তৈরি করার জন্য তাকে ওই অত্র এলাকায় নিয়ে যাওয়া হয়েছে আরকি। পরবর্তীতে তো সে ক্রস করার সময় পরে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো জেলে ছিল আরকি। ধরা পড়েছে পরে। হ্যাঁ 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 হুম। হ্যাঁ। আচ্ছা, আমরা কি বলে প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। এই যে ডিফেন্স বা যেই উইটনেস নিয়ে টানাটানি এবং উইটনেসের এখান থেকে অন্য জায়গায় যাওয়া,
তো আমরা এগুলো নিয়ে এবং পরবর্তীতে আরো যে সমস্ত ভার্ডিক্ট হয়েছে আপনার সময়ে, এবং যেটা নিয়ে আবার পরবর্তীতে আমরা চিফ জাস্টিসের কিছু কমেন্ট পেয়েছিলাম, বিশেষ করে সাইদির মৃত্যুদণ্ড এবং তারপরে ওটা চেঞ্জ করা বা উনি ইয়ে হয়নি, তারপরে আরো যেই যারা আছে। আপনি চিফ তো জাস্টিস কোনজন? এই যে এস কে সিনহা সাহেবের কথা বলছেন? এস কে সিনহা, হ্যাঁ এস কে সিনহার একটা সাক্ষাৎকার বা বিভিন্ন বই ওখানে উনি লিখেছেন যে ওটা উনি কিভাবে চেঞ্জ করে দিলেন বা হোয়াট এভার। তারপরে কাদের মোল্লা, এরকম অনেকগুলো। এটা তো কাদের মোল্লার তো প্রথমে ফাঁসি ছিল কাদের না, মোল্লা তারপর তো প্রথম আন্দোলন হলো। যাবজ্জীবন হলো, তারপরে হ্যাঁ, আপনার তারপরে তো অ্যাপিলেট আন্দোলন হলো। ডিভিশনে গিয়ে তার মৃত্যুদণ্ড হলো আর কি। রাইট, রাইট। এবং এটা আন্দোলনের একটা ইয়ে ছিল, সূত্রও ছিল তার যাবজ্জীবনটা, আপনি যেটাতে বলা হয়। আমি ঠিক এই জায়গাটায় আসলে কোর্টের এটা খুব বিরল হয়, কিন্তু তারপরেও কোর্টের হুম। একটা আম, মানে নজরদারির মধ্যে থাকে। সেটা আপনার কি মনে আছে মনির কুকুর কেসটা? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। মনির কুকুর কেসের সময় আদালত প্রাঙ্গণ ওইটা একবারে এরশাদ এরশাদ আমলে ছিল, এরশাদ আমলে এরশাদ হয়েছে। আমলে, হ্যাঁ। তো মনির কুকুর কেসে আদালত প্রাঙ্গণ কিন্তু কিন্তু তখন টইটুম্বুর অবস্থা ছিল, মানে জনাকীর্ণ অবস্থায়। যারা যারা বলতেছে যে মনিরের ফাঁসি হওয়া উচিত, এবং এই ফাঁসির দাবিতে যখন মানে জনগণ নেমে গেছে, হ্যাঁ, তখন কিন্তু আম, আহ, মানে কোর্ট ওইটাকে হুম, আম, ওটাকে গণ্য করতে হয়। হ্যাঁ, ওটা একটা মানে এক্সটেন্ডেড জাজমেন্টের এক্সটেন্ডেড কি জানি ভিউ, এটাকে কনসিডার করতে হয়। এটা বিভিন্ন রকম ভাবে আন্তর্জাতিক আইন বা বিভিন্ন আইনে কিন্তু এটার একটা মূল্যবোধ দেওয়া রয়েছে আর কি। সেই আঙ্গিকেই হয়তো যখন সারা দেশের, কারণ আপনি কাদের মোল্লার যে অন্যায় করার যে গভীরতা, সেটি তো হুম, আপনার সবকিছুই আজকে যেটা এই যে কলেজ গেটের যে কলেজটা রয়েছে, ক্রেডিট কলেজ, সেইখানে তো আপনার ৭২ সনে মানে ৭১ ১৬ই ডিসেম্বরের পরে আপনার রুমে রুমে ফ্লোরের মধ্যে শুধু রক্তের ছাপ ছিল। রক্ত এরকম ১-২ ইঞ্চি করে কি জানি শক্ত হয়ে স্লিট হয়ে গেছিল। যদি কোনো জুইসের হাতে পড়তো, তাহলে এই রক্ত দিয়ে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেরকম কোর্টের বাটন তৈরি করা হয়েছিল, হুম, হ্যাঁ, হুম, ঠিক সেই রকম বাটন তৈরি করার যোগ্য আপনার ব্লাড স্লিট আপনার সেই সেই স্কুলের কক্ষগুলোতে পাওয়া গেছে, অনেক ডেড বডি পাওয়া গেছে। সেইগুলো তো ধরেন তখন কোনো এভিডেন্স, ন্যূনতম এভিডেন্স যেগুলো আমরা পেয়েছি, সেগুলো সাক্ষ্যর মধ্যে পেয়েছি, কিছুটা লেখালেখির মধ্যে পেয়েছি, সেগুলো সবকিছু মিলেই তো আসছে, তাই না? তো আহ, একজনের যদি বিয়ন্ড রিজনেবল ডাউট যদি সবকিছু প্রমাণিত হয়ে যায়, তাহলে তো তার ফাঁসি হতেই হবে। এবং যেটা আমরা জানি যে আমাকেও তো আপনি অনেক থ্রেট দেওয়া হয়েছে আমাকে। আমি যখন কামরুজ্জামানের কেসে যেদিন ফাইনাল হিয়ারিং শুরু হবে, তার আগের দিন আমাকে ফোন করে বলা হয়েছে যে আপনি যখন হিয়ারিং সাবমিশন করবেন, তখন কি গ্যারান্টি আছে বাংলাদেশে পেছন থেকে যদি কেউ গুলি করে। এই জিনিসটা আমি হজম করে আমি পরের দিন কোর্টে গেছি। আইসি, বুঝতে পেরেছি। এইরকম এইরকম থ্রেট জজ সাহেবদেরকে দিতে পারে না আগের দিন হুম, জাজমেন্ট দেওয়ার আগে? হুম, হুম। তাতে গিয়ে এক্স্যাক্টলি। একটা জাজমেন্ট যেখানে বিয়ন্ড রিজনেবল ডাউট সবকিছু গেয়ে 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 এসে তার তার ফাঁসি হয়, অথবা যেটাই হয় সেটা তো আর আমরা জানি না, কিন্তু একটা ক্রনোলজি আছে। আপনি স্টোরির একটা ক্রনোলজি থাকে, এন্ডিংটা কিরকম হবে সেটা জানবে। তাই এন্ডিংটা টোটালি একটা ইউ টার্ন করলো বা সাইড লাইনে চলে গেল, এটা তো জাজমেন্ট স্যাটিসফাই করে না। যার জন্য অ্যাপিলেট ডিভিশনে যখন গেল, তখন কিন্তু সেটা যেটা হওয়ার সেটাই হলো। আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার ইসলাম, আপনার সাথে কথা বলতে পেরে আমরা খুবই আনন্দিত। যদিও মাঝখানে একটু ব্রেক হয়েছে, বাট এই যে ইস্যুটা, এখানে অনেক কিছু জানার আছে, অনেক ডিবেট আছে। আহ, আপনাকে আমরা পেয়েছি এবং আপাতত মানে আপাতত আজকে আমরা শেষ করছি, কিন্তু পরবর্তীতে আপনার সময় আমাদের দাবি থাকলো। এটা শুধু আমাদের দর্শকদের জন্য না, আমরা আমরা আমাদের প্রোগ্রাম গুলো অতটা ভিউ লাইকে যাই না, মানে অতটা পাই না বা অতটা আমরা চেতে পারি না, বাট আমরা চাইবো যে এই ধরনের কথা শোনার জন্য আপনারা একটু দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটু লাইক ভিউ করবেন,
যাতে আমরা এনাদের মতো বর্ণাঢ্য এবং যারা অভিজ্ঞ তাদেরকে আনতে পারি এবং তাদের কথাগুলো শুনতে পারি, এবং এটা যাতে নির্মোহভাবে আমাদের যারা কথা বলেন বা যারা জানেন তারা আমাদেরকে মত বিনিময় করবেন অথবা আমাদেরকে ইনফর্ম করবেন। এটাই আমাদের প্রত্যাশা এই চ্যানেলে নিউ ভিউয়ে। তো নিউ ভিউয়ের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং জনাব ইসলাম, আপনি আপনাকেও আমরা অসংখ্য বলবো কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার এই ইনফরমেশন গুলো অবশ্যই পুস্তক আকারে থাকা উচিত, আর যদি না থাকে তাহলে আমরা রেকর্ড করে রাখছি। আমরা আপনাকে যদি বলেন উই ক্যান ট্রাই টু হেল্প ইউ ইন মেনি সেন্সেস, রাইট। আমাদের প্রডিউসাররা আছে, তারা করবে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন, মানে জাস্ট উইল উইশ অর এনিথিং। আমি দর্শকদেরকে আমি সবসময় বলি, এটি হচ্ছে সত্যের সন্ধানে থাকবেন, একাত্তরকে সত্যের মাপে মাপবেন। সত্য যদিও আপনার বিপক্ষে যায়, তারপরেও সেটা সত্য। সেটাকে নিয়েই কিন্তু আমাদের সামনের পথ চলা। অনেক সত্যম ধন্যবাদ। শিবম সুন্দরম, সত্যম সত্য চিরকালই সুন্দর। জি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।